গত সপ্তাহের মতো এই সপ্তাহে মার্কেট ঝিমোচ্ছে 23,000 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। ওই 23,000 থেকে 23,500-600 এই রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু ঝিমিয়ে আছে, যেটা কিনা আমরা আগের সপ্তাহের ভিডিওতেই অ্যানালাইসিস করে বুঝিয়েছিলাম, অ্যানালাইসিস করে বলেছিলাম এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট এখান থেকে কি বাড়বে, সেটা জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে যে না বাড়বে না, এখান থেকে কি পড়বে না, পড়বে কিনা তাও বলতে পারবো না, কিন্তু ভোলাটাইল কি থাকবে? হ্যাঁ, ভোলাটাইল থাকবে, আমরা আগের সপ্তাহে বলেছিলাম। কি বাড়বে? গ্যারেন্টি নেই। মার্কেট কি কমবে? তারও গ্যারেন্টি নেই। কিন্তু মার্কেট কি ভোলাটিলিটি হবে? হ্যাঁ, ভোলাটাইল হবে, কারণ সাপোর্টে আছে। আর সেটাই কিন্তু আপনি এই সপ্তাহে হতে দেখছেন যে মার্কেট ওই 23,000 রেঞ্জের মধ্যেই, মোটামুটি 23,200, 23,600, 23,500 এইসব রেঞ্জের মধ্যে 23,000 দিকেই ঘোরাফেরা করছে। তাই গত সপ্তাহে ভিডিও যারা অলরেডি দেখে নিয়েছিলেন তাদের এইটা নিয়ে প্যানিক হওয়ার, টেনশন করার বা মার্কেট পড়ে যাওয়ার, মার্কেট বেড়ে যাওয়ার এইসব নিয়ে ভাবনা চিন্তা আশা করি কখনোই ছিল না। তারা অলরেডি প্রিপেয়ার ছিলেন, যেটা কিনা মার্কেটের এখন হচ্ছে। তাই ওভারঅল মার্কেট নিয়ে যে বিশেষ কিছু বলার আছে তা কিন্তু নেই। মার্কেট নিয়ে যে বিশেষ কিছু আলাদা অ্যানালাইসিস আছে তাও যে খুব বেশি আছে না, তা কিন্তু নেই। কিন্তু আপনি যদি আগের সপ্তাহের ভিডিও দেখেছেন, যেটা আমি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম যে মিড ক্যাপ, স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপের মধ্যে অপরচুনিটি রয়েছে। এই মুহূর্তে লার্জ ক্যাপের মধ্যে অপরচুনিটির তুলনায় মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপের মধ্যে অপরচুনিটি বেশি রয়েছে, কারণ সেসব কোম্পানির মধ্যে রেজাল্ট ভালো আসছে। কারণ দেখুন, নিফটি 50 বাড়ছে না, রিজন কি? নিফটি 50-তে লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, আর লার্জ ক্যাপ কোম্পানির এই রেজাল্ট সিজনের মধ্যে রেজাল্ট ভালো করছে না। কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপের মধ্যে রেজাল্ট ভালো করছে, যেটা আমি আগেও দেখিয়েছিলাম আপনাকে। তো তার জন্যই যদি ওভারঅল আপনি দেখেন যে নিফটি সেরকম পারফর্ম করেনি, কিন্তু মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপের মধ্যে যদি আপনি টাকা লাগিয়ে থাকেন বা ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আজকে প্রফিটেবল আশা করে আছেন। খুব বেশি প্রফিটেবল নেই, কিন্তু আশা করে আছেন। তাই নিফটি দেখলে আপনি হতাশ হয়ে যাবেন। তাই সবসময় আমি বলি যে শুধুমাত্র নিফটিই নয়, মার্কেটের মধ্যে বাকি ইন্ডেক্সগুলো আপনি ফলো করা শুরু করুন, যাতে আপনি মার্কেটের মুভমেন্টকে ট্র্যাক করতে পারেন। দেখুন, আমি বললাম মার্কেটের মধ্যে এই মুহূর্তে কথা বলার কিছুই নেই, কিন্তু আপনি বললেন কথা বলার কই কিছু নেই। এদিকে আমেরিকার সাথে ইরানের সিজফায়ারের কথাবার্তা চলছে, নতুন কথাবার্তা চলছে, পাকিস্তানের সাথে ডিল চলছে, এইসব হচ্ছে। আবার আপনি এখনকার রিসেন্ট নিউজ দেখুন, বলেছিল যে সিজফায়ার করে দেবো, কোনো প্রবলেম নেই, সব কিছু আমরা ডিল করে নেবো। আবার বলছে যে রাত্রেবেলায় এসে টুইট করছে ডোনাল্ড ট্রাম্প যে না না, আমরা সিজফায়ার করবো না, আমরা বড় অ্যাটাক করবো, যদি এসব করে তাহলে আমরা অ্যাটাক করতে চলেছি। মানে আলটিমেটলি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তো ডোনাল্ড ট্রাম্পের প্যাটার্ন লক্ষ্য করবেন। ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক সপ্তাহে, মানে উইকেন্ডে যখন মার্কেট ক্লোজ থাকে, মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য এমন কিছু কথা বলেন যাতে মার্কেট হয় হঠাৎ বেড়ে যায়, হঠাৎ পড়ে যায়, ভোলাটাইল হয়ে যায় মার্কেট। অ্যাকচুয়ালি আপনি যদি হিস্ট্রি দেখেন বা তাদের ট্র্যাক রেকর্ডে চেক করেন, দেখবেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেক কেস টেস্ট চলছে, তারও দেখবেন ছেলেদের নামে অনেক কেস টেস্ট চলছে, যেখানে বলা হচ্ছে যে তারা মার্কেটকে ম্যানিপুলেট করে এবং সেখান থেকে তারা সাট্টা করে আর কি। ডোনাল্ড ট্রাম্প সাট্টা করার জন্য আর কি এসব করছে। তো লজিক্যালি যদি আমি বলি, ইনিশিয়াল ফেজে যদি মার্কেটের মধ্যে একটু ভলাটিলিটি থাকে, সোমবারের মধ্যে যদি আমি এক্সপেক্ট করতে পারি, কিন্তু মার্কেট যে খুব বেশি এটাকে পাত্তা দেবে তা কিন্তু নয়। কেন নয়? আপনি বলবেন যে না, ইরানের সাথে তো সব কিছু নেগোসিয়েশন চলছে, পাত্তা দেওয়া উচিত না। একই রিজনের জন্য বারবার না মার্কেট পড়বে না মার্কেট বাড়বে, একই রিজনকে মার্কেট আর পাত্তা দেয় না। ধরুন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজ অবধি চলছে, আজ অবধি অ্যাটাক হচ্ছে। রিসেন্টলি ইউক্রেন রাশিয়ার উপর একটা অ্যাটাক করেছে, ড্রোন হামলা করেছে, তাদের রকেট লঞ্চারের উপর অ্যাটাক করেছে, এইসব ধরনের নিউজ আপনি দেখতে পাবেন। কিন্তু মার্কেট কি তার জন্য রিয়াক্ট করছে? কিছুই করে না। প্রায় 3 বছরের উপর হয়ে গেল সেই ঘটনাটা। তাই মার্কেট একটা নির্দিষ্ট টাইমে হঠাৎ করে যখন মার্কেটের শক আসে তখন রিয়াক্ট করে, কিন্তু আবারও পরবর্তী সময় জানা কারণের জন্য মার্কেট রিয়াক্ট করে না। মার্কেটকে যদি এখান থেকে পড়তে হয়, তাহলে নতুন কোনো অজানা কারণ থাকতে হবে। এখান থেকে যদি বাড়তে হয়, তাহলে মার্কেটের মধ্যে কিছু পজিটিভ খবর আসতে হবে। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে ডিলটাও পজিটিভ খবরই, আর তার সাথে সবথেকে বেশি পজিটিভ খবর যেটা আসতে হবে সেটা হচ্ছে আর্নিংস। এবার আপনি তো দেখছেনই যে লার্জ ক্যাপরা, মানে নিফটি 50-র মধ্যে যেসব স্টকস আছে, ভালো আর্নিংস করছে না, তাই নিফটি বাড়ছে না। কিন্তু যদি আপনি দেখেন যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ, সেগুলো কিন্তু তার পজিশনকে হোল্ড করছে, সাপোর্ট লেভেল থেকে একটু বাউন্স দেখাচ্ছে, একটু হলেও আপ ট্রেন্ডের দিকে রয়েছে, কম বেশি আমরা তো দেখতে পাচ্ছি, তাই না? তাই আপনি সেসব জিনিসের দিকে দেখুন যেগুলো আমাদের মার্কেটের এই মুহূর্তে ট্রিগার পয়েন্ট ওভারঅল। তাই চলুন আর বেশি টাইম না নিয়ে মার্কেটের আমরা ইনডেপথ অ্যানালাইজ করব। প্রথমে বুঝবো যে মার্কেটের মধ্যে সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, নিফটি লেভেলে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, আগামী দিনে কীরকম পারফর্ম করতে পারে, এরকমই ঝিমবে নাকি মার্কেট বাড়বে, নাকি এখান থেকে আরও ফল করার পসিবিলিটি রয়েছে। আর তার সাথে সাথেও আমরা স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপ নিয়েও কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং তার সাথে এই ভিডিওতে থাকবে আপনাদের স্টক নিয়ে আলোচনা, সেই স্টকগুলো যেগুলো আপনারা গত সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন এবং যেই কমেন্টে সব থেকে বেশি লাইক এসেছিল, সেই স্টক নিয়ে আমরা ইনডেপথ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করব। এবং তার সাথে সাথে যেটা আমরা গত সপ্তাহের ভিডিও থেকে নতুন শুরু করেছি,
আপনাদের যেগুলো ইউনিক কমেন্ট রয়েছে, কোনো কোয়ারি রয়েছে, কোনো জানার জিনিস রয়েছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বলা যেতে পারে, সেই কমেন্টগুলো আমি তুলে ধরেছি। সেই কমেন্ট নিয়েও আজকের ভিডিওতে ইন ডেপথ আমরা ডিসকাস করব। তাই ভিডিওর একটা পার্টও মিস করবেন না, প্রত্যেকটা পার্টে থাকবে আলটিমেট নলেজ আপনার জন্য। দেখুন, এটা আমরা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। এর উপরে 26,000 সেই রেজিস্ট্যান্স লেভেল, যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করছি কবে যেটা ব্রেক করবে। আর এখানে তো জানেনই, আমরা আগের সপ্তাহ থেকে ডিসকাস করছি যে মার্কেট এই লেভেলে সাপোর্ট নিয়েছিল, মার্কেট এখানে একবার সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, এই সাপোর্টকে ব্রেক করেছে, এখানে মার্কেট ফল এসেছে, ফল নেওয়ার পরে এখানে আবার রেজিস্ট্যান্স পেয়েছে, এক্স্যাক্টলি এই জায়গাটা রেজিস্ট্যান্স, আবার যাওয়ার চেষ্টা করেছে রেজিস্ট্যান্স। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর গ্রিন কালার লাইন, এই দুটো হচ্ছে ব্ল্যাক কালার লাইনটা হচ্ছে 200 EMA, গ্রিন কালার লাইনটা হচ্ছে 100 EMA। তো 100 EMA রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট ফল করেছে। তো ওভারঅল এই জায়গাটা গ্যাপ ফিল করার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত প্রপারলি গ্যাপ ফিল করেনি, কিন্তু গ্যাপ ফিলের কাছাকাছি আছে। ওখানে প্রায় অনেকটাই নিচে নেমেছিল মার্কেট, কিন্তু দেখুন এই জায়গাটায় আমি বলেছিলাম এই দাগের নিচে যদি মার্কেট যায় তাহলে মার্কেট কিন্তু উইক স্ট্রাকচার আমরা পাবো। তো এই দাগের নিচে মার্কেট কিন্তু এই দিন, এই বুধবার ছিল, মানে গত সপ্তাহের বুধবার, এই দিন মার্কেট ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু তারপরে দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি কনসলিডেট করছে আর এর উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানেই ঝিমিয়ে আছে। মানে মার্কেট এই মুহূর্তে ঝিমিয়ে আছে। দেখুন, ঝিমিয়ে থাকা মার্কেটের সম্বন্ধে বলা খুব মুশকিল। আমি গত সপ্তাহে এটা প্রেডিক্ট করে নিয়েছিলাম যে মার্কেট উপরে যাবে না, মার্কেট নিচেও যাবে না, কিন্তু মার্কেট ঝিমোবে, অবশ্যই ঝিমোবে, আর যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি এর অপোজিট সাইড চেক করেন, যদি আপনি দেখেন যে মিড ক্যাপ স্মল ক্যাপের কথা, এটা আমরা স্মল ক্যাপের 250 ইন্ডেক্স ওপেন করে নিয়েছি। দেখুন স্মল ক্যাপের 250 ইন্ডেক্স আমি যদি একটু জুম আউট করি, দেখুন কি সুন্দর একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, তাই না? আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় একটা প্রপার এইখানে রেজিস্ট্যান্স লাইন ছিল রেড কালারে, এখানেও এসে রেজিস্ট্যান্স নিয়েছে। এবার এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি দেখেন যে স্মল ক্যাপ যদিও তার সাপোর্ট লেভেলকে ব্রেক করেছিল, এই জায়গাটায় ব্রেক করেছিল, তারপরে দেখুন আবারও বড় বড় গ্যাপ আপ হয়ে এখানে আছে। দেখুন নিফটি যেখানে গ্যাপ আপ হয় না, ঝিমোচ্ছে, সেখানে দেখুন স্মল ক্যাপ ছোটো ছোটো গ্যাপ আপ হচ্ছে, যদিও হ্যাঁ রেড ক্যান্ডেল বানাচ্ছে, কিন্তু হচ্ছে গ্যাপ আপ। আপনি যদি স্পেসিফিক কোনো ভালো রেজাল্ট যাদের হচ্ছে, ভালো ফান্ডামেন্টালি স্টকস আপনি যদি দেখে থাকবেন, তাহলে দেখবেন যে সেসব স্টক কিন্তু ভালো পারফর্ম করছে, মানে স্টক স্পেসিফিক অ্যাকশন দারুণ চলছে। আপনি যদি ভালো ফান্ডামেন্টাল স্টক খুঁজতে যান, আমি ভিডিও বানিয়েছি কী করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, এই ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। দেখুন এই সময় একটু নলেজের প্রয়োজন আছে, কারণ এই সময় মার্কেট কিন্তু খুব বেশি ইজি নয়, অবশ্যই টাফ রয়েছে। তো এই টাফ সিচুয়েশনেও কী করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তার জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট। গুরুত্ব না দিলে মার্কেট আপনাকে গুরুত্ব দেবে না, এটা খুব সত্যি কথা আর কি। তো নিফটি স্মল ক্যাপ দেখলেন, আমরা দেখবো নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স, সেটাও একই জিনিস। সেটাও দেখুন এই টপ এন্ড থেকে পড়েছিল ফল, এখানে ট্রেন্ড লাইন প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে, তারপরে দেখুন কি সুন্দর সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তো সাপোর্ট লেভেলে মার্কেট রয়েছে, আমি আবার বলেছি রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ভুলে যান, সাপোর্ট লেভেলে মার্কেট রয়েছে স্মল ক্যাপের ক্ষেত্রে, এটা বলছি। আর নেক্সট হচ্ছে কি 150 ইন্ডেক্স, মিড ক্যাপ 150 ইন্ডেক্সকে দারুণ স্ট্রং লাগছে। দেখুন একটা মজার জিনিস, দেখুন একটা প্যাটার্ন মিড ক্যাপে, দেখুন মিড ক্যাপ এই যে অল টাইম হাই তাদেরকে ব্রেক করে নিচে পড়লো, পড়ে কিন্তু সাপোর্টে এলো, আবার দেখুন অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, মানে কি স্ট্রং দেখুন। যেখানে বাকি সেক্টরগুলো একটু হলেও কনসলিডেট করছে, ভোলাটাইল আছে, সবই আছে, মিড ক্যাপ কিন্তু মানে তোগ্রাম তার আর কি পজিশনে রয়েছে। আর আপনি মাইক্রো ক্যাপ যদি দেখেন, মাইক্রো ক্যাপ দেখুন পরপর দুদিন গ্যাপ আপ, ছোটো ছোটো গ্যাপ আপ বানিয়েছে। তো সাপোর্ট লেভেলের উপরে আছে মাইক্রো ক্যাপ, এটাও সুন্দর। এটাকেও যদি আমি চার্টকে ছোটো করে দেখাই, অলরেডি আমি ডিসকাস করেছি এটা নিয়ে, তাই আমি ইনডেপথ আর অ্যানালাইজ করছি না, অলরেডি এই একই জিনিস বলছি আপনাকে, এরকম রয়েছে। এবার আপনি বলবেন এরকম থাকার পিছনে কারণ কি? এদিকে তো এফআইডিআই দেখবেন আগের দিনও সেল করেছে, আমরা যদি আগের দিনে 22 তারিখের লাস্ট ডেটা দেখি, তাহলে দেখবেন 4,000 কোটি টাকা সেল এফআই করেছে, ডিআই 6,000 কোটি টাকা বাই করেছে, রোজ সেল করে। দেখুন এফআইতে সেল নিয়ে কিছু এসে যায় না এখন আর। আপনি দেখেছেন, আমি দেখেছিলাম আপনাকে 12 বছরের ডেটা, 12 বছরের মধ্যে এফআইরা 2 বছর মাত্র বাই করেছে, তারপরেও দেখুন মার্কেটের মধ্যে র্যালি 200-300% মার্কেট বেড়েছে সেখান থেকে নিফটি। তো মার্কেটের মধ্যে র্যালি আছে তারপর থেকেও। তো এই 12 বছরের মধ্যে মাত্র 2 বছর এফআই সাপোর্ট করেছে, তাও আর এমন কোনো অ্যামাউন্টে নয়। এটা নিয়ে ডিসকাস করেছিলাম, আপনি চাইলে আমি আরেকবার অন্য ভিডিওতে আমি ডিটেল ডিসকাস করে দেবো। তো এফআইদের সাথে বিরাট লেনাদেনা আজকাল আর মার্কেটে নেই, ডিআই হোল্ড করছে মার্কেটকে, এটা মাথায় আপনি ঢুকিয়ে নিন আগে। কিন্তু তাহলে লার্জ ক্যাপ ঝিমোচ্ছে, মিড ক্যাপ স্মল ক্যাপ বাড়ছে কেন? দেখুন রিজন হচ্ছে রেজাল্ট। দেখুন নিফটি 50 এখানে দেখুন সব কোম্পানির রেজাল্ট আছে। তো এখনও পর্যন্ত 5,020টা কোম্পানির মধ্যে 2,002টো কোম্পানির রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো ওভারঅল রেজাল্টের গ্রোথ খারাপ নয়, 9 থেকে 10% মধ্যে গ্রোথ করছে, নেট প্রফিট 28% গ্রোথ করছে, এবার কিন্তু গ্রোথ ভালো এসেছে এই কোয়ার্টারে। কিন্তু নিফটি 50 যেখানে লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, তার দেখুন রেভিনিউ 9.54% বেড়েছে, গ্রস প্রফিট বেড়েছে 5%, আর নেট প্রফিট বেড়েছে 2%, মানে 2% প্রফিট বেড়েছে, মানে খুবই খারাপ অবস্থা আর কি নিফটি 50। ওই জন্য নিফটি 50 ঝিমোচ্ছে। লার্জ ক্যাপের মধ্যেও সেই কম বেশি একই, লার্জ ক্যাপের মধ্যে বেশ কিছুতে স্টক স্পেসিফিক নেট প্রফিট ভালো এসেছে, কিন্তু নিফটি 50-র অবস্থা ওভারঅল কোম্পানিতে খারাপ এসেছে। মিড ক্যাপে যদি দেখেন, মিড ক্যাপের মজার জিনিস দেখুন, মিড ক্যাপ এখানে দেখবেন 10%-এর মধ্যে রেভিনিউ গ্রো করছে, গ্রস প্রফিট 18% গ্রো করেছে, আর নেট প্রফিট 29% গ্রো করেছে।
ওই জন্য তো মিড ক্যাপের মধ্যে র্যালি দেখছেন আপনি। আর স্মল ক্যাপের মধ্যে দেখুন 12%, 12.5% গ্রো করেছে, খুব ভালো বলা যায় না কিন্তু গ্রো করেছে। আর গ্রস প্রফিট 11%, নেট প্রফিট কিন্তু নেগেটিভ, মানে এখনো পর্যন্ত যতগুলো কোম্পানি রেজাল্ট দিচ্ছে এবার নেগেটিভ হয়ে গেছে, তাই স্মল ক্যাপে একটু ঝিমাচ্ছে এই মুহূর্তে। কিন্তু ওভারঅল লার্জ ক্যাপের সেলস গ্রোথের থেকে নিফটি সেলস গ্রোথ দেখলেন 10%, আর লার্জ ক্যাপেরও মোটামুটি ওই 9%, কিন্তু সেখানে মিড ক্যাপ দুটোরই মিড ক্যাপেরও 10%, স্মল ক্যাপেরও কিন্তু 12%-এর কাছাকাছি রয়েছে, যেটা কিন্তু পজিটিভ বলা হয়। আর মিড ক্যাপ সেখানে সব থেকে বেশি স্ট্রং, মানে নিজেকে হোল্ড করছে, মানে বলছে আমি পাওয়ারফুল, মানে জিম করে ডাম্বল এক্সারসাইজ করে মিড ক্যাপ এখন স্ট্রং পজিশনে রয়েছে। তো ওভারঅল আমরা চার্ট ওয়াইজও দেখতে পাচ্ছি যে জিম করেছে, ডাম্বল নিয়ে বসে আছে এখন। আর ওভারঅল আমরা যেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেই ওয়াইজও কিন্তু দেখতে পাচ্ছি রেজাল্ট ভালো করেছে। তো মিড ক্যাপ সেক্টরে বিশেষ নজর রাখুন। সুইং ট্রেডিং যদি করতে হয় এখন আপনাকে, এবার কিন্তু ভাবতে পারেন, কারণ সুইং ট্রেডিংয়ের জন্য ভিডিওটা দেখে নিন। টাইম আসছে বলে কিন্তু আমার মনে হচ্ছে, আমি মানা করেছিলাম আগের সপ্তাহে, কিন্তু এবার আমিই বলছি টাইম মনে হচ্ছে আসছে। তো চলে আসি এবার আপনাদের কমেন্টে, যেই কমেন্টগুলোতে সবথেকে বেশি লাইক এসেছিলো, আপনারা স্টক নিয়ে কথা বলতে বলেছিলেন, সেই কমেন্ট নিয়ে একবার ডিসকাস করে নিই। দেখুন আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার সন্তোষ সাহা বলেছেন যে ইটার্নাল জোম্যাটো স্টক নিয়ে কিছু বলুন, এই স্টক এত থেকে এত চলছে, পোটেন্সিয়াল কি নেই, থ্যাংক ইউ ফর টেকিং মাই স্টক। তো এনার আগে একটা কমেন্ট নিয়েছিলাম যাকে এটাতে 15 লাইক পড়েছে। তো চলুন ইন্টারনাল নিয়ে একবার ডিসকাস করা যাক। আমি ফান্ডামেন্টাল ডিসকাস করছি, টেকনিক্যাল কিন্তু অ্যানালাইসিস একদমই করছি না, কারণ ওটা কম বেশি সবাই জানে। আর রেগুলেটরি গাইডলাইনের জন্য আমি চার্টও আপনাকে দেখাচ্ছি না। তো দেখি আমি যদি ইন্টারনাল শেয়ার দেখি, তাহলে মজার জিনিস দেখুন, যদি কোয়ার্টারলি ডেটা যান তা দেখবেন যে সেলস কিন্তু মার্চের 2023 থেকে দেখুন 2000 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে 17,000 কোটি টাকায় চলে এসেছে। দারুণ গ্রোথ, মানে এটা বেশ ভালো গ্রোথ বলা যায় কোনো কোম্পানির ফান্ডামেন্টাল যদি আপনি দেখেন স্টাডি পারপাসের জন্য কিন্তু। আর যদি দেখেন ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 70%, 71%, 70, 71, 60 এই চলছে। এখন তো প্রায় 200%-এর কাছাকাছি বেড়েছে ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ। আর আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, যেটা কিনা নেগেটিভ করছিল, মানে কোম্পানি প্রফিট করছিল না, -11 থেকে বাড়তে 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 3% চলেছে, খুবই কম যদিও, কিন্তু প্রফিট করছে আলটিমেট। আর এখানে দেখুন প্রফিট মাইনাস থেকে বাড়তে 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 174 কোটি টাকায় প্রফিট এসেছে। আর আপনি যদি কোম্পানি ইনসাইটসও দেখেন, তো দেখবেন অ্যাভারেজ মান্থলি ট্রানজাকশন যেটা হচ্ছে, সেটাও কিন্তু 2019 থেকে মানে 5.0, মানে পার মান্থ 5.60 মিলিয়ন ট্রানজাকশন হতো, তারপর 10 মিলিয়ন, তারপর 6 মিলিয়ন, আবার 17 মিলিয়ন, 18 মিলিয়ন, 19 মিলিয়ন, মানে ট্রানজাকশনও কিন্তু কোম্পানির ওভারঅল ইয়ারলি বেসিসে কিন্তু বেড়েই যাচ্ছে। মানে 2019 থেকে 25 যদি স্টোরি বলি, অ্যাভারেজ অর্ডার ভ্যালু যেটা হচ্ছে, সেটা হচ্ছে আগে পার ইউজার 282 টাকার অর্ডার হতো, এখনও সেটা বাড়তে বাড়তে 400 টাকায় হয়ে গেছে। মানে লোকেরা খাওয়া দাওয়ার খাচ্ছে, বুঝতে পারলেন তো, অর্ডার বাড়ছে। ব্লিঙ্কিটে যে স্টোর অ্যাড করেছে, স্টোরও কন্টিনিউয়াসলি বাড়ছে, 377, 526, 1000টা হয়ে গেছে এখন। এগুলো তো ভালো বলা যেতে পারে, কিন্তু আপনি দেখবেন যে স্টকটা তাও মোটামুটি ওই সেপ্টেম্বরের দিক থেকে ফল করতে শুরু করেছে। মানে ওভারঅল দেখবেন একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে চার্ট ওয়াইজ যদি বলেন। কেন হয়েছে দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা মজার জিনিস দেখুন, এই কোম্পানির প্রোমোটার হোল্ডিং নেই, এখানে এফআইআই হোল্ডিং, ডিআই হোল্ডিং দেখাচ্ছে, আর আদার্স হোল্ডিং রয়েছে। তো এফআইআই হোল্ডিং একটা মজার জিনিস দেখুন, এফআইআই হোল্ডিং 54% থেকে কমেছে, নেগেটিভ তাই না? 54% থেকে তো কমে গেল, মানে 54 থেকে 32 হয়ে গেল, এ তো খুব নেগেটিভ, এফআইআই হোল্ডিং কমছে। কিন্তু আমরা দেখি তো এফআইআই হোল্ডিংটা যাচ্ছে কার কাছে? এটা কি পাবলিকের কাছে যাচ্ছে? পাবলিকের কাছে গেলে পাবলিকরা উইকার হ্যান্ড হয়, তার মানে সেই স্টকটাকে ফল হয়ে যেতে পারে ইন ফিউচার, বা উইকার হ্যান্ড থাকলে এরকম বলা যায় যে নর্মালি সেই স্টকের মধ্যে গ্রোথ সেরকম আসে না। কিন্তু পাবলিক হোল্ডিং একবার দেখুন তো, পাবলিক হোল্ডিং 2023 ছিল 33%, কমতে 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 26%, মানে পাবলিকের কাছে যায়নি, গেল কার কাছে তাহলে? ডিআইআইদের কাছে গেল। দেখুন ডিআইআই 2023 হোল্ড করতো 9.93%, বাড়তে 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 সেটা হয়ে গেছে 35.88% হোল্ডিং বেড়েছে, যেটা কিন্তু খুবই ভালো পজিটিভ সিগন্যাল এই স্টকের জন্য। তো এই ধরনের কোম্পানি যাদের এই ধরনের ফান্ডামেন্টাল রয়েছে, নর্মালি আমরা লং টার্মে একটু পজিটিভ সিগন্যাল এখানে পাই, কারণ ফান্ডামেন্টাল ওয়াইজ যেটা বলা হচ্ছে, আমার স্টাডি যেটা বলছে সেটা কিন্তু পজিটিভ বলছে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে। আমি বলছি না যে এই স্টকটা বাই করুন, সেল করুন, সেটা আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবে ডিসিশন নেবেন। কিন্তু এই ধরনের কোম্পানি নর্মালি স্ট্রং আমাদেরকে শো করে ডেটা ওয়াইজ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি যদি আরও বেশি সিওরিটি চান, তাহলে আপনি নেক্সট কোয়ার্টারের রেজাল্টের জন্য ওয়েট করতে পারেন, যে পরের বার কীরকম রেজাল্ট আসছে, গ্রোথ কীরকম হয়েছে, প্রফিট কীরকম হয়েছে, সেটা আপনি দেখতে পারেন। তো আমাদের নেক্সট মিস্টার জনি মন্ডল বলেছেন যে দাদা পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস নিয়ে ডিসকাস করবে, বিকজ বাই অর সেল কী করবো ডিসিশন নিতে পারছি না। দেখুন বাই আর সেল তো আমি বলতে পারি না রেগুলেটরি পারপাসের জন্য, কিন্তু আমি ওভারঅল ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু আপনাকে করে দিতে পারি। তো পারাস ডিফেন্সের স্টকে যদি আপনি চার্ট দেখেন, চার্টটা কিন্তু বিশাল ভোলাটাইল, মানে এরকম বাড়ে ঝিমোই, আবার পড়ে যায়, আবার বাড়ে, আবার ঝিমোই, মানে এই ধরনের একটু ভোলাটাইল চার্ট আপনি বলতে পারেন। তো পারাস ডিফেন্স এই কোম্পানিটা নাম শুনে বুঝতে পারছেন ডিফেন্স সেক্টরে রয়েছে। পারাস ডিফেন্স ইজ এ ডিফেন্স প্রাইভেট সেক্টর কোম্পানি। ইট ইজ ডিজাইনিং, ডেভেলপিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেস্টিং ভ্যারাইটি অফ দ্য ডিফেন্স স্পেস ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস অ্যান্ড সলিউশন, মানে আলটিমেটলি গভর্নমেন্টের সাথেও যুক্ত হতে হবে এদেরকে, কারণ স্পেস টেকনোলজিতে রয়েছে, ডিফেন্সে রয়েছে, ডিফেন্স মেকানিজমে রয়েছে, এইসবের মধ্যে কাজকর্ম করে ওভারঅল। তো এই কোম্পানি যদি কোয়ার্টারলি সেলসে চেক করি, তাহলে দেখবেন 2023 সেলস করছিল 65 কোটি, বাড়তে 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 171 কোটি হয়ে গেছে, তার মানে প্রায়
3 গুণ হয়ে গেছে স্যার, ভালো জিনিস। ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 6% থেকে বাড়তে 58% হয়েছে, যথেষ্ট ভালো জিনিস। আর আপনি যদি নেট প্রফিট দেখেন 12 কোটি টাকা থেকে বাড়তে 39 কোটি টাকা হয়ে গেছে, মানে প্রায় 3 গুণ হয়েছে, সেলসও 3 গুণ হয়েছে, প্রফিটও 3 গুণ হয়েছে, খারাপ নয়, ভালোই বলা যেতে পারে। আর আপনি যদি এই কোম্পানির অর্ডার বুক চেক করেন তাহলে দেখবেন অর্ডার বুকও কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে, মানে কোম্পানি অর্ডার পাচ্ছে, গভর্নমেন্টের কাছ থেকেও পাচ্ছে, বাইরে থেকেও পাচ্ছে, অর্ডার পাচ্ছে। কিন্তু অর্ডার কীরকম পাচ্ছে, 2021 ছিল 300 কোটি টাকার অর্ডার, তারপরে বেড়ে হয়েছে 393 কোটি টাকার, তারপরে আবার কমে গেছে 2023-এ 215 কোটি, তারপরে আবার বেড়েছে 630, তারপর আবার বেড়েছে 928 কোটি টাকার, যথেষ্ট অর্ডার বুক রয়েছে, খারাপ নয়, খারাপ তো বলা যাবে না। আর আপনি যদি এখানে প্রোমোটার হোল্ডিং, মজার জিনিস, প্রোমোটার হোল্ডিং 58% থেকে কমতে 53 হয়ে গেছে, তাই তো নেগেটিভ, প্রোমোটার হোল্ডিং তো কমেছে। কিন্তু এফআইআই হোল্ডিং দেখুন, এফআইআইদের হোল্ডিং কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে, বাড়তে 5%-এ চলে আসছে। তো ডিআইআইদের হোল্ডিং মাইনার একটু কমেছে, 2% থেকে 1% হয়েছে। এফআইআইদের হোল্ডিং বেড়েছে কিন্তু মনে রাখবেন 0 থেকে 5% হয়েছে কিন্তু, এই 3 বছরের কথা বলছি। আর আপনি যদি পাবলিক হোল্ডিং দেখেন 38 থেকে বাড়তে 40 হয়েছে, মানে 2%, মানে আলটিমেটলি ওই ডিআই এফআইদের কাছে একটু মানে প্রোমোটারের কাছে একটু গেল, এফআইদের কাছে একটু গেল, দিয়ে মোটামুটি ওই আপনার 2% বেড়েছে, মানে বিরাট যে বেড়েছে তা বলা যায় না। কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন যে এফআইদের হোল্ডিং বেড়েছে, ওটা একটা পজিটিভ সাইন। তো একটা মিক্সড সাইন রয়েছে এই স্টকের ক্ষেত্রে, মিক্সড, মানে এমন বলা যাচ্ছে না যে খুব ভালো রয়েছে, এমনও বলা যাচ্ছে না যে খুব খারাপ রয়েছে। এবার আপনাকে খুব ভালো এইসব ধরনের কোম্পানি কখন দেখবেন, যখন দেখবেন যে এই যে পার্সেন্টেজটা এটা গ্রো করছে, মানে 106 থেকে 171, এরপরে ধরুন 200 এলো বা 300 এলো, যাই এলো, পার্সেন্টেজটা বাড়লো, প্রফিটটা বাড়লো, এই ধরনের সিচুয়েশনে এইসব কোম্পানিগুলো স্ট্রং আরও দেখাবে। কিন্তু এখন ভোলাটাইল রয়েছে এইসব ধরনের কোম্পানি। কিন্তু ওভারঅল যে ফান্ডামেন্টালের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে স্টাডি পারপাসের জন্য, সেটাতে আমরা বিরাট কোনো যে নেগেটিভ বা বিরাট কোনো যে খুব ভালো পজিটিভও যে রয়েছে তাও নয়, ওভারঅল অ্যাভারেজ বলতে পারেন আপনি। নেক্সট মিস্টার রমিত দাস কমেন্ট করেছেন যে জেপি পাওয়ার স্টক নিয়ে অ্যানালাইসিস করুন। দেখুন, জেপি পাওয়ার স্টক নিয়ে আমি যখন অ্যানালাইসিস করতে গেলাম তখন আমি যখন চার্টটা দেখি না, চার্টটা দেখার সময় দেখলাম যে শেয়ারটার দাম এই মুহূর্তে 18-19 টাকার কাছাকাছি চলছে। তো আমি যখন জুম করছি এই চার্টের মাথা খুঁজে পাচ্ছি না, মানে কোথা থেকে স্টকটা পড়েছে বুঝতে পারছি না। উইকলি চার্ট ওপেন করলাম, তারপরে উইকলি চার্ট ওপেন করে দেখলাম এই স্টকটার অল টাইম হাই কোথায় ছিল জানেন? অল টাইম হাই বানিয়েছিল 2000, মোটামুটি ওই 2008-এর দিক করে জানুয়ারি মাসে। কত টাকায় বানিয়েছিল? প্রায় 142-43 টাকায় অল টাইম হাই বানিয়েছিল। আর আজকে এই স্টকটা ট্রেড করছে 18-19 টাকায়, মানে 142-43 টাকায় স্টক ছিল, সেখান থেকে এই স্টকটা ফল করেছিল মোটামুটি আমি যদি দেখি প্রায় টপ থেকে ফল করেছিল 98%-এর ধারে কাছে, আর এখন চলছে প্রায় 89-90% ফল করে বসে আছে। এবার আমার একটাই কোয়েরি আপনার কাছে, যে আপনারা এই ধরনের স্টকে ইনভেস্টমেন্ট কেন করেন? মানে আমি অ্যাকচুয়ালি বুঝতে চাই আপনার কাছে, মানে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করবো কমেন্টে একটু জানান যে কেন আপনি এই ধরনের স্টকে থিসাস কী রয়েছে আপনার। একটা স্টক যখন স্টক মার্কেট তার অল টাইম হাইয়ের কাছাকাছি যাচ্ছে, আমরা এক্সপেকটেশন করছি, মিড ক্যাপ যখন অল টাইম হাই রয়েছে প্রায় বাকি সমস্ত ইন্ডেক্স করে ভালো পারফর্ম করছে, সেই মুহূর্তে একটা স্টক 98% পরে পেনি স্টক হয়ে গেছে, সেই স্টকে আমরা ইনভেস্ট করছি কেন? সেই স্টকটা আবার বোধহয় 100-200 টাকা যাবে, তাহলে সে পেনি হলো কেন? কী সে করেছিল? কিছু তো সে নেগেটিভ করেছিল, তার জন্য পেনি হলো। তো পেনি স্টকে এই ধরনের সিস্টেমেটিক ওয়েতে, মানে এই ধরনের থিসাস আমি দেখুন পছন্দ করি না। এটা আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি। আমি সেটাই পছন্দ করি যে স্টক যখন ট্রেন্ড থাকবে মার্কেটের মধ্যে তখন টপে পারফর্ম করবে, আর আমি সেটাই পারফর্ম করি যে স্টক যখন মার্কেট ভোলাটাইল থাকবে তখনও খুব বেশি পড়বে না, নিজের পজিশনকে হোল্ড করবে। স্ট্রং স্টক আমি প্রেফার করি অল টাইম, মোমেন্টামের সময় বাড়বে, আর যখন পড়বে মার্কেট তখন হোল্ডও করবে। এই ধরনের স্টক প্রেফারেবল আমার কাছে। কিন্তু এই ধরনের পেনি স্টক কি বলবো? তো ওভারঅল দেখি, আমরা যদি একটু ওভারঅল চেষ্টা করি, দেখুন চেষ্টা আর কি করবো, ওভারঅল যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে কোয়ার্টারলি রেজাল্ট তো 2008 থেকে পড়েছিল, কী দেখবো? তো 2023 থেকে দেখুন 1300 কোটি টাকা থেকে ওই একই 1386 কোটি টাকায়, তাই বাদ দিলাম। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট একবার দেখি, সেলস ইয়ারলি বেসিসে 2015 থেকে, এখানে 2008-এর ডেটা নেই আমি যেখানে দেখছি স্ক্রিনারের মধ্যে। তো এখানে দেখুন 4000 কোটি টাকা থেকে ওই 4-5 হাজার কোটি টাকার ধারে কাছে আছে। আপনি দেখুন প্রফিট ভোলাটাইল, কখনো মাইনাস, কখনো প্লাস, কখনো মাইনাস, কখনো প্লাস, মানে কী অ্যানালাইসিস করবো এই স্টকটার। আর আপনি যদি ইনভেস্টার দেখেন তাহলে একটা মজার জিনিস দেখুন, আপনাকে দেখতে হবে না প্রোমোটার কাছে কত আছে, এফআই কত আছে, ডিআই কত আছে, দেখার কোনো দরকার নেই। আপনি সিম্পল একটা জিনিস দেখুন, আমি তো তাও 2007-এর কথা বলছি না আপনাকে, 2007-এ আমি বলছি যে 2017 থেকে দেখুন যা দেখতে পাচ্ছি। 2017 থেকে এর পাবলিক হোল্ডিং ইয়ারলি বেসিসে 14% পাবলিক হোল্ডিং ছিল 2017-তে। তার আগে কত ছিল জানি না, যাক ছিল কিছু, সেটা বাড়তে 52%-এ চলে এসছে। মানে সমস্ত শেয়ার কে হোল্ড করছে জানেন? আমাদের আপনাদের মতো রিটেল ট্রেডাররা, মানে যারা অ্যাকচুয়ালি হয় উইকার হ্যান্ড, ভয় পায়, সেল করে দেয়, কোম্পানির ব্যাপারে কিছু জানে না, কোম্পানির যে প্রোমোটার তারই নিজের কোম্পানির উপর বিশ্বাস নেই, সেই স্টেক সেল করছে, 31 থেকে কমতে স্টেক সেল করে দিয়েছে। এফআই রিসেন্ট কোয়ার্টার একটু বাড়িয়েছে, কিন্তু ডিআই দেখুন অবস্থা, ডিআই 53% থেকে কমাতে 17%-এ নিয়ে চলে গেছে। তো এই ধরনের কোম্পানি কি ফান্ডামেন্টালি ভালো? আপনার কি মনে হয়?
প্লিজ কমেন্টে জানান। তো ঠিক আছে, তাহলে আপনাকে স্টক নিয়ে আমার ভিউ দিতে পারলাম। এবার আমরা ডিসকাস করবো আগের সপ্তাহের ভিডিওতে যে কমেন্টগুলো আপনারা করেছিলেন, যেখানে আমার মনে হয় যে আপনাদের সামনেই এই কমেন্টগুলো ডিসকাস করা উচিত, যেখানে অনেকেরই কনফিউশন থাকতে পারে বা অনেকেরই কোয়ারি রয়েছে বা ইউনিক কিছু কমেন্ট রয়েছে। যদিও কমেন্ট নিয়ে ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে নতুন রয়েছেন বা এই মার্কেট অপরচুনিটির ফায়দা নিতে যান, যখন মার্কেট কনসলিডেট করছে তখন সবথেকে বেশি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাওয়া যায়। তা যারা এই ফায়দা নিতে যান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে Zerodha লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি আমাদের Zerodha টিমের সাথে কথা বলে সলভ করিয়ে দেবো। তাই এখনই যান, একদম ফ্রিতে, কোনো এক্সট্রা টাকা লাগে না, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। দেখুন, ইনভেস্টমেন্ট যদি শুরুই না করেন তাহলে ভিডিও দেখতে থাকবেন আর অ্যাকাউন্ট ওপেন করে ফেলে রাখবেন না, নাহলে তো ফেসবুক টুইটার হয়ে গেল। তাই অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করবেন অ্যাকাউন্টে। তো চলুন আমরা ফার্স্ট কমেন্ট যেটা নিচ্ছি মিস শম্পা ঘোষের কাছ থেকে। উনি রেগুলার কমেন্ট করেন। অ্যাকচুয়ালি ইনি কী ছিল, মানে এনার মধ্যে আমি রেগুলার তো এনার কমেন্ট পড়ছি, তো ইনি খুব বেশি হতাশ ছিলেন মার্কেট নিয়ে। তো আগের দিনকার ভিডিওটা আমার মনে হয় যে অনেকেই খুব বেশি লাইক করেছেন, খুব পছন্দ করেছেন সেই ভিডিওটা। তো সেখানে আমি বলেছিলাম, তো বললো যে ভাই, মানে ইনি অনেক দিন পরে একটা পজিটিভ কমেন্ট করছেন, মানে মার্কেটের সেন্সে, আমাকে নয়, মার্কেটের সেন্সে। ইনি বলছেন যে ভাই, তোমার কথা শুনে আশ্বস্ত হলাম এবং ভালো লাগলো। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে যে আপনার আস্তে 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 আপনি বুঝতে পারছেন মার্কেটের সিচুয়েশন, মার্কেটের কন্ডিশন। এইভাবেই মার্কেটে টিকে থাকুন। আমি চাই না যে বুল অফ বেঙ্গল যারা ফলো করছেন তারা কোনোভাবেই মার্কেট ছেড়ে চলে যাক। আমি চাই যে আপনারা শেষ সময় অবধি মার্কেটের মধ্যে টিকে থাকুন, কারণ মার্কেটকে বুঝতে হবে। তো মার্কেটের নেচারই এটা সারা জীবন হয়েছে। এটা আমরা যখন ছিলাম না তখনও হয়েছে, আমরা যখন আছি তখনও হচ্ছে, এবং আমরা যখন ফিউচারে থাকবো না তখনও এটাই হবে। তো নর্মাল এটা। নেক্সট মিস্টার পাবেন গলি টিউটোরিয়াল, ইনি মেসেজ করেছেন যে দারুণ বললেন স্যার, আমাদের জন্য যদি স্বল্প মূল্যে এই সংক্রান্ত ক্লাস করান তাহলে ভালো হয়। মানে অ্যাকচুয়ালি স্টক মার্কেট রিলেটেড যেসব ক্লাসের কথা চলছিল, আপনারা কমেন্ট করেছিলেন যে স্টক মার্কেট দিয়ে একটা কোর্স নিয়ে আসুন বা ক্লাস করেন। তো আমি বলেছিলাম হ্যাঁ শুরু করবো, বা কাজ প্রসেসে চলছে, প্রায় 90% হয়ে গেছে, আমি এখনও বলছি। তো হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, এটা ইন প্রসেসে রয়েছে এবং অবশ্যই অ্যাফোর্ডেবল মূল্যেই আপনি পাবেন। এমন নয় যে খুব বেশি আপনার কাছে কস্ট হয়ে যাবে সেটার, বা এমনভাবে চেষ্টা করব যে এটা ইউনিক ওয়েতে শেখানোর, আপনাদেরকে যেটা দরকার সেটাই শেখাবো। কোনো চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করব। মিস্টার দেবনারায়ণ চৌধুরী বলেছেন যে আপনার ভিডিও আমি দেখি আর সাবস্ক্রাইবও আছে, একটা রিকোয়েস্ট যে এর সঙ্গে পূর্বের মতো সেক্টর অ্যানালাইসিস রাখবেন প্লিজ। আচ্ছা, সেক্টর নিয়ে অ্যানালাইসিস আপনি চাচ্ছেন, তো চলুন আপনার রিকোয়েস্টে সেক্টর নিয়ে অ্যানালাইসিস একবার করা যাক, যে কোন সেক্টরের মধ্যে এখন অপরচুনিটি রয়েছে সেটা নিয়ে একবার বলা যাক। তো দেখুন, আমি ওভারঅল সেই সেক্টরগুলো দেখাচ্ছি যেগুলোতে আমার মনে হচ্ছে একটা অপরচুনিটি রয়েছে বা সুইং ট্রেডিং রয়েছে। ভিডিও দেখে নিন সুইং ট্রেডিংয়ের। দেখুন, অপরচুনিটি দেখলে হবে না, ভিডিও দেখতে হবে আপনাকে, কারণ সেখানে আমি ডিসকাস করেছি। দেখুন, যেই সেক্টরটা এই উইক মার্কেটে আমার ভালো লাগছে সেটা হচ্ছে নিফটি কমোডিটি সেক্টর। দেখুন, কমোডিটি উইকলি চার্ট আমি ওপেন করে নিয়েছি। প্যাটার্ন দেখুন, বেশ বাড়লো, ব্রেকআউট দিল, ফল করলো, রিট্রেস করলো, এবার কিন্তু নতুন ব্রেকআউটের জন্য ওয়েট করছে। ঠিক আছে, খুব স্ট্রং লাগছে কিন্তু কমোডিটি সেক্টর। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নজর রাখুন। নেক্সট হচ্ছে কি নিফটি মেটাল দেখুন কি সুন্দর হায়ার হাই প্যাটার্ন বাড়াচ্ছে উইকলি চার্টে, একদম দারুণ লাগছে, নজর রাখুন। নেক্সট হচ্ছে নিফটি ইনফ্রাতে মজা দেখুন, যে ইনফ্রাতে আলটিমেটলি কতদিন ধরে পড়লো, দুম করে পারলো, আর এখন তার অল টাইম হাইকে অ্যাপ্রোচ করছে। ইনফ্রাতে নজর রাখুন, আমি অনেক ডিপ অ্যানালাইসিস করেছি। আপনি যদি ডেলি চার্টও দেখেন, তাহলে ডেলি চার্টও আপনি একটা মজার জিনিস দেখবেন যে নিফটি ইনফ্রা কি সুন্দর গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু সাস্টেন করছে। তো নজর রাখুন এটাতেও। তারপর হচ্ছে নিফটি ডিফেন্স দেখুন, নিফটি ডিফেন্স আমি এই সব জায়গাতে আলোচনা করেছিলাম, কত বেড়েছে দেখুন তারপর থেকে। আমি যদি লোয়ার লেভেল থেকে ধরি, আমি মোটামুটি এই সব জায়গাতে আলোচনা করেছিলাম, প্রায় নিফটি ডিফেন্স 28% মানে সেক্টর বেড়েছে। আর এখানে একটু ফল এসেছিলো, তাই সবাই ঘাবড়াচ্ছিল, আমি বললাম যে ঘাবড়ানোর কিছু নেই, আলটিমেটলি রিট্রেস হচ্ছে। দেখুন আবারও গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, নজর রাখুন। ডিফেন্স কিন্তু আমার মনে হচ্ছে র্যালি দিতে পারে এখান থেকে, তো খেয়াল রাখবেন। দেখুন গ্যারান্টি কিছুই নয়, আমি স্টাডি পারপাসের জন্য বলছি, আমার অ্যানালিসিস বলছে যে এই ধরনের চার্ট প্যাটার্ন নর্মালি র্যালির চার্ট প্যাটার্ন হয়। নিজে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা অবশ্যই বেলো নেবেন ইনভেস্টমেন্ট করার আগে। নেক্সট একটা যেটা মনে হচ্ছিল জিপটি এনার্জিতে বলেছিলাম যে দুদিন একটু থেমে যান। দেখুন আমি বলেছিলাম গত সপ্তাহ থেকে থেমে যান, দেখুন দুটো রেড ক্যান্ডেল, এবার দেখুন গ্রিন ক্যান্ডেল শুরু করেছে। এবার আমি আবারও বলছি, আবারও তৈরি হয়ে যান। ঠিক আছে, নতুনভাবে এর মধ্যে একটু মোমেন্টাম আসছে বলে মনে হচ্ছে, এই লেভেলটাই খেয়াল রাখুন নিফটি এনার্জিতে। তারপরে হচ্ছে নিফটি হেলথ কেয়ারের মজা দেখুন। হেলথ কেয়ার আমরা এইসব জায়গাতে ডিসকাস করেছিলাম, হেলথ কেয়ার আর ফার্মা যখন কেউ বলছে না তখন আমি বলছি এবার কিন্তু নজর দেওয়ার মতো রয়েছে। কী হয় বাড়লো দেখুন হেলথ কেয়ার, যদিও আমার মনে হয় একটু রিট্রেস হয়ে আবার বাড়তে পারে, তো রিট্রেসমেন্টের জন্য একটু ওয়েট করতে পারেন, বা এই লেভেলটা যদি পার করে এই টপটা,
তাহলেও খেয়াল রাখতে পারেন। তারপর হচ্ছে নিফটি ফার্মা, একই ব্যাপার, হেলথ কেয়ার আর ফার্মাতে যা বললাম, ফার্মার সুন্দর দেখুন এই জায়গাটা রেজিস্ট্যান্স ছিল, পার করে দিল, টপ লেভেলের রেজিস্ট্যান্স পার করে দিল। এবার একটু রিট্রেসমেন্ট হলে বেটার। রিট্রেসমেন্ট কীরকম বলতে চাইছি বলুন তো, এরকম বেড়ে এরকম হলো, বা একটু কমে একটু হলো, এরকম টাইপের রিট্রেসমেন্ট। তো এই সেক্টরগুলোর উপর আমি বেশ কিছুটা বুলিশ রয়েছি, ওভারঅল সেক্টর আমার বুলিশ লাগছে বাকি ওভারঅল সেক্টরের তুলনায়। তো মিস্টার দেবনারায়ণ, আমি আপনার রিকোয়েস্ট রাখলাম, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা নতুন রয়েছেন, যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইবই করেননি, দেখুন আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম এবং একদম ভুলবেন না। নেক্সট কমেন্ট মিস্টার সাপোর্ট বলেছেন যে প্লিজ ইউজ টু গিভ সেল সিগন্যাল অ্যাজ ওয়েল অ্যাজ বাই সিগন্যাল। দেখুন এটা সেবি গাইডলাইন রয়েছে, আমি সেল আর বাই সিগন্যাল কিন্তু দিতে পারি না। কিন্তু হ্যাঁ, আপনি যদি কোনো স্টক বলেন বা স্টক নিয়ে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস চান, সেটা আমি আপনার জন্য করতে পারি, কিন্তু বাই সেল রেকমেন্ডেশন আমি কোনোভাবেই দিতে পারি না অ্যাকর্ডিং টু গাইডলাইন। নেক্সট মিস্টার রামচন্দ্র বলেছেন, দাদা এই সময় কি লামসাম করা যাবে? 25,000 কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবো, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ? প্লিজ দাদা একটু বলুন। দেখুন এটা ডিপেন্ড করছে আপনার বয়সের উপর। আপনার এজ যদি এই মুহূর্তে 25 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে আমি বলবো যে আপনি স্মল ক্যাপে করতে পারেন বা মিড ক্যাপে করতে পারেন। আর আপনার যদি এজ এই মুহূর্তে প্রায় 35-36 হয়ে যায়, তাহলে ফ্লেক্সি ক্যাপ আপনি দেখতে পারেন। আমি স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপের আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। আর আপনি যদি চান যে ওভারঅল বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজতে চান প্রত্যেকটা ক্যাটাগরি থেকে, তারও ভিডিও বানিয়েছে, বেস্ট মিউচুয়াল ফান্ড 2026 বুল অফ বেঙ্গল, এটা লিখে সার্চ করলেই আপনি ভিডিও পেয়ে যাবেন। নেক্সট মিস্টার সানু বলেছেন যে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে, আপনার কথা শুনে অন্ধকারের পর আলো আসবেই, এটাই স্বাভাবিক। করোনাতে কি মনে হয়েছিল? একদম ঠিক বলেছেন স্যার, করোনাতে কি মনে হয়েছিল যে মার্কেট ক্র্যাশ করে যাবে, ফল করে যাবে, আরও ফল করছে। কিন্তু অ্যাকচুয়ালি এখন কোভিড এলো, লকডাউন এলো, কী হলো? মার্কেট তত্তর করে উপরে বাড়তে লাগলো। তাই সবসময় সব থেকে খারাপ সিচুয়েশন হচ্ছে ইনভেস্টমেন্টের সব থেকে ভালো সময়। মিস্টার শঙ্কদীপ বলেছেন যে আমরা স্ট্রাকচারাল বুল রানেই রয়েছি, কারণ মার্কেট পড়লেও অনেক স্টক বেড়েছে, তার মধ্যে আমার স্টকও আছে। একদম ঠিক বলেছেন, সেম আমাদের সবার ক্ষেত্রে হয়েছে। যদি আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নিয়ে থাকেন, তাহলে মার্কেট পড়লেও ওই স্টকগুলো বাড়বে এবং স্ট্রং সিগন্যাল দেবে। আর যখন মার্কেট বাড়বে, তখন তো আর কিছু বলারই নেই যে কী হবে, আপনি বুঝতেই পারছেন। তো অবশ্যই আমরা বুল রানের মধ্যেই আছি। এই ধরনের নেচার, এই ধরনের স্টক মার্কেটে ইভেন্ট হতে থাকবে, এটা নেচার। আর ডোনাল্ড ট্রাম্প একটু বেশিই করছেন, ঠিক আছে, মানে উনি তো ম্যানিপুলেট করে আপনি জানেন, তো ওই জন্য একটু বেশি হচ্ছে এই টাইমে। এরপর মিস্টার সেমির বলেছেন যে দাদা আপনি কবে প্রিমিয়াম গ্রুপ লঞ্চ করছেন? আজকের ভিডিওটা সত্যি অসাধারণ হয়েছে, মন থেকে বললাম। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার ভিডিও পছন্দ করেছেন। দেখুন আপনাদের জন্যই ভিডিও বানানো, আর আপনাদের ভালো লাগলে আমার খুবই বেশি মোটিভেশন লাগে সেটা থেকে। থ্যাংক ইউ, আপনার পছন্দ হয়েছে। আমি প্রিমিয়াম গ্রুপও খুব তাড়াতাড়ি লঞ্চ করছি। আচ্ছা, আপনারা কমেন্টে একটু জানান না যে আপনি কি চান যে আমি কোনো টেলিগ্রামের গ্রুপ নিয়ে আসি, প্রিমিয়াম গ্রুপ নিয়ে আসি। যদি এই টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপ নিয়ে আমি কমেন্ট পাই অনেক, তাহলে কিন্তু আমি সেটা নিয়ে আসবো আপনাদের সাথে। ঠিক আছে, তো প্লিজ একটু কমেন্টে জানান, মানে আমি আপনার ফিডব্যাক চাই অ্যাকচুয়ালি এটার বিষয়ে। তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার শৈবাল করেছেন যে আপনি ঠিক বলেছেন, ধৈর্য হলো আসল, হতাশ হয়ে বেরিয়ে গেলে তখন ঠিক উঠে যাবে, আবার হতাশ হবেন। আসলে শেয়ার বাজার যারা হতাশ হয়, লস বুক করে বেরিয়ে যায়, তাদের টাকা যারা হোল্ড করে বসে থাকে, তাদেরকে পুরস্কার স্বরূপ দিয়ে দেয়। অর্থাৎ কেউ হতাশ হয়ে যদি লসে বিক্রি না করলে, যারা হোল্ড করে বসে আছে তারা টাকা পাবেন কি করে? দারুণ বলছেন। শেয়ার বাজারে আপনার কত টাকা আছে, তার থেকেও বড় কথা আপনার কত ধৈর্য আছে। একদম ঠিক বলেছেন স্যার, শেয়ার বাজার ধৈর্যেরই পরীক্ষা। মানে আপনি যদি সেল না করে বেরোন, তাহলে আরেকজন বাই কী করে করবে? তাই সবসময় ধৈর্য ধরুন, ভালো ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করুন, ভালো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করুন। আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে আপনি চাইলে জিরোতে অ্যাকাউন্ট ওপেন করে আপনি সেখান থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন, মিউচুয়াল ফান্ডেও করতে পারবেন, এসআইপিও করতে পারবেন। আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল কমেন্ট যেটা নিচ্ছি, মিস্টার দীপ সরকার এখানে বলেছেন যে হরে কৃষ্ণ দাদাভাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি প্রথম আপনার ভিডিওটা দেখলাম, হয়তো এর আগে আসেনি বলে দেখা হয়নি। আপনার বিশ্লেষণ বড়ই ভালো লাগলো। আমি মার্কেটে ছিলাম, আছি, থাকবো। আপনাকে যোগাযোগ মাধ্যমটা জানালে খুব খুশি হতাম, যদি সম্ভব হয়। ধন্যবাদ। দেখুন আমাকে যোগাযোগ আপনি করতে পারেন। আর থ্যাংক ইউ ভিডিওর এরকম এত সুন্দর আপনার কমেন্ট করার জন্য। আর আমাকে যোগাযোগ আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করতে পারবেন, বা আপনি চাইলে আমাদের চ্যানেলে যে ফেসবুক পেজ আছে বুল অফ বেঙ্গল, সেটাতেও আপনি ফলো করে সেখানেও আপনি আমাকে মেসেজ করতে পারেন। তো এইভাবে আপনি যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কমেন্ট সেকশন তো ওপেনই রয়েছে সবার জন্য। তো আজকের মতো এই কমেন্টগুলো নিলাম। কেমন লাগছে এভাবে কমেন্ট নেওয়া, আপনাদের সাথে ফিডব্যাক শেয়ার করা, আপনাদের সাথে কথা বলা, এই ধরনের কমিউনিকেশন কেমন লাগছে প্লিজ ফিডব্যাকে জানাবেন। আর যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।